আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমি রাজিবুল আলম, প্রভাষক ব্যবস্থাপনা, ইকবাল সিদ্দিকী কলেজ। ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের লাইভ ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম, অভিনন্দন। তো আজকে আমরা পেশনা অধ্যায় নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতে আমি বলতে চাই, অলরেডি তোমাদের জন্য টিউটোরিয়াল পরীক্ষার একটা সূচি দেওয়া হয়েছে। দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণী এই পরীক্ষায় অংশগ্রহণ করবে। ইকবাল সিদ্দিকী কলেজের ফেসবুক পেজ থেকে তোমরা এই প্রশ্নটা পাবে এবং এর নির্দেশিকা ওই জায়গায় দেওয়া আছে। ওই অনুসারে তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করবে ইনশাল্লাহ, আশা করছি। তো আজকে আমরা আলোচনায় চলে যেতে চাই। এখন চলো আমরা আলোচনায় যাই। দেখো, আজকের আলোচ্য বিষয় পেশনার। পেশনার আলোচনা করার শুরুতেই আমি বলতে চাই, এই জায়গায় দেখো তিনটা ছবি দেওয়া আছে। তিনটি ছবির মধ্যে প্রথমটা অশ্রুসিক্ত, কান্না করছে। দ্বিতীয়টা হচ্ছে কর্মক্ষেত্রর জন্য মানুষের যে আকাঙ্ক্ষা, আর তৃতীয় হচ্ছে হ্যাপি, সুখী অবস্থায় আছে। তো এই ক্ষেত্রে আমি বলতে চাই, মানুষ যখন পড়াশোনা শেষ করে তখন সে চাকরির জন্য এমন প্রত্যাশিত হয়ে থাকে, সে খুবই মন খারাপ থাকে। যখন কর্মক্ষেত্র পেয়ে যায় তখন সে খুশি হয়ে যায়, তখন তার হ্যাপিনেস বেড়ে যায়, তখন সে ভালো হয়ে যায়। কিন্তু এই পেশনাটা যদি আবার চক্রাকারে আমি দেখাতে চাই, তাহলে দেখবে যে কিছুদিন এই চাকরি করার পর আবার তার মধ্যে একটি আকাঙ্ক্ষা তৈরি হয় যে সে মনে হয় তার যতটুকু যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা সে অনুসারে মনে হয় সে কাজ পাচ্ছে না, বস মনে হয় তাকে ভালোভাবে দেখছে না। তখন তার মনে আবার মন খারাপ হয়, এবং তাকে যদি উদ্দীপনা বা পেশনা, এই শব্দটা যেটা এই পেশনা দেওয়া যায়, তাহলে তার মনে আবার কি সুখী হয়, খুশি হয়ে যায়। তো আমরা দ্বিতীয় স্লাইডে যাই। আজকের আলোচ্য বিষয়, আজকে তোমাদের সাথে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করব। পেশনা কি, পেশনার চক্র, পেশনা দানের পদ্ধতি, উপায়, কৌশল, আর চাহিদা সোপান তথ্য। এই বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। হ্যাঁ, পেশনা, ইংরেজি মোটিভেশন শব্দের বাংলা আবিধানিক অর্থ হলো কি? পেশনা। আবার বলছি, ইংরেজি মোটিভেশন শব্দের বাংলা আবিধানিক অর্থ হলো পেশনা। আর ল্যাটিন শব্দ মোভার থেকে ইংরেজি মোটিভেশন শব্দের উৎপত্তি, যার অর্থ হলো টু মুভ বা চালনা করা। অর্থাৎ একদলকে কাজে মানে লক্ষ্যপ্রাণে চালিত করার জন্য তাকে যে ধরনের অনুপ্রেরণা বা প্রণোদনা দেওয়া হয় তাই হচ্ছে মোটিভেশন। কর্মীদের কাজের প্রতি অনুপ্রাণিত বা উৎসাহিত করার প্রক্রিয়াকে পেশনা বলে। আবার বলছি, কর্মীদেরকে কাজের প্রতি অনুপ্রাণিত বা উৎসাহিত করার প্রক্রিয়াকে কি বলা হয় শিক্ষার্থীরা? পেশনা বলা হয়। আমরা যখন পড়ার টেবিলে বসতে চাইতাম না, তখন আমাদের গার্ডিয়ান কিভাবে পেশনা দিত? পড়াশোনা করো, ভালো চাকরি পাবে, ভালো গাড়ি হবে, বাড়ি হবে, এভাবে পেশনা দিতে। এর মানে পেশনা সর্বক্ষেত্রেই আছে। তাহলে পেশনা হচ্ছে আমার লক্ষ্য প্রাণে পৌঁছানোর জন্য আমাকে যারা গাইড করবে, তারা যে ধরনের উৎসাহ উদ্দীপনা দেয়, তাই হচ্ছে পেশনা। অর্থাৎ কর্মীদের কাজের প্রতি অনুপ্রাণিত বা উৎসাহিত করার প্রক্রিয়াকে কি বলা হয় শিক্ষার্থীরা? পেশনা বলা হয়। পেশনার চক্র, পেশনা প্রক্রিয়ার ধাপগুলো হচ্ছে অভাব, তাড়না, আচরণ, উদ্দীপক প্রাপ্তি ও সন্তুষ্টি অর্জন। অর্থাৎ মানুষের মনে প্রথম অভাব, তারপর এটার উপর ভিত্তি করে তাড়না ও আচরণ কাজ করে, তারপর উদ্দীপক প্রাপ্তি, তার বস্তু কি পেতে চায় ওইটা প্রাপ্তি ঘটে এবং সন্তুষ্টি অর্জন হয়। পর্যায়ক্রমে সম্পাদন ও চলমান থাকাকেই পেশনা চক্র বলে। আবার বলছি শিক্ষার্থীরা, পেশনা প্রক্রিয়ার ধাপগুলো, যে ধাপগুলো এই জায়গায় আছে, এই ধাপগুলো যদি পর্যায়ক্রমে সম্পাদন ও চলমান থাকে তখন সেটাই হচ্ছে পেশনা চক্র। চক্র মানে কি? একই জিনিস বারবার হতে থাকবে, বারবার ঘুরতে থাকবে কার্যক্রমগুলো। একটা সন্তুষ্টি অর্জন হলে পেশনা চক্র কিন্তু শেষ হয়ে যায় না। একটি কার্য শেষ হওয়ার পর অন্য একটি প্রাপ্তি তার মধ্যে জন্ম নেয়। অর্থাৎ আমার যখন বাড়ি নেই, তখন বাড়ি হওয়ার পর আমার গাড়ির চাহিদা জাগবে, এবং এই চাহিদাগুলো একের পর একটা আসবে। কিন্তু প্রতিষ্ঠানের প্রধান যদি বা প্রতিষ্ঠান নির্বাহী যদি বুঝতে পারেন যে
কোন কর্মীর কোন ধরনের পেশনা বা উদ্দীপক প্রয়োজন তাকে যদি ওইভাবে পেশনা দেওয়া যায়, তাহলেই দিন শেষে দেখা যাবে কর্মী সন্তুষ্ট হবে এবং প্রতিষ্ঠান তার লক্ষ্যমানে পৌঁছাতে পারবে। প্রথমেই দেখো, অভাব বা প্রয়োজন। পেশনার মূল ভিত্তি হলো অভাব বা প্রয়োজন অনুভব করা। যদি অভাব বা প্রয়োজন না বুঝতে পারে তাহলে তাকে সঠিকভাবে পেশনা দেওয়া সম্ভব হবে না। মানুষ বা কর্মীদের জৈবিক অথবা মানসিক অসমতাজনিত কারণে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হওয়াকে অভাব বলে। অর্থাৎ এক এক মানুষের অভাব এক এক রকম হয়, ভিন্ন ভিন্ন ধরনের হয়। এই প্রত্যেক একটি প্রতিষ্ঠানে বিভিন্ন পর্যায়ে কর্মী নিয়োজিত থাকে। এই বিভিন্ন পর্যায়ের কর্মী বিভিন্ন ধরনের উদ্দীপক থাকে বা চাহিদা থাকে, পেশনা দিতে হয় তাদেরকে বিভিন্ন ধরনের উদ্দীপক দিয়ে। এই একই অর্থাৎ নিম্ন শ্রেণীর কর্মীর যে ধরনের পেশনা, উচ্চ শ্রেণীর নির্বাহীদের একই পেশনা দিলে কখনো প্রতিষ্ঠান লক্ষ্যমানে পৌঁছাতে পারবে না। অর্থাৎ ভিন্ন ভিন্ন অবস্থানে ভিন্ন ভিন্ন পেশনা প্রদান করতে হবে শিক্ষার্থীরা। এখন আসো তাড়না। মানুষের যখন অভাব হয় তারপরে ওই অভাব পূরণের জন্য মানুষের মনে কি করে? তাড়না কাজ করে। অভাব ও প্রয়োজনের কারণেই কর্মীদের মধ্যে তাড়না তৈরি হয়। অর্থাৎ আমার অভাব বা প্রয়োজন না থাকলে আমার ওই কাজ করতে তাড়না সৃষ্টি হবে না। অভাব পূরণের কর্মীদের কাজের প্রতি আগ্রহী হয়ে ওঠাকে তাড়না বলে। আবার বলছি, অভাব পূরণে কর্মীদের কাজের প্রতি আগ্রহী হয়ে ওঠাকে তাড়না বলে। যেমন ক্ষুধার্ত এক ব্যক্তি ক্ষুধা অনুভব করেছে, সে অস্থির হয়ে ওঠেন। মানে ক্ষুধার্ত ব্যক্তি ক্ষুধা অনুভব থেকে অস্থির হয়ে ওঠেন, অর্থাৎ তিনি ভাবেন কিভাবে তার ক্ষুধাটা নিবারণ করবেন। একজন কর্মীও তার যখন অভাব পূরণের জন্য কাজের প্রতি অস্থির হয়ে ওঠেন বা কাজ করতে উৎসাহী হয়ে ওঠেন যখন তার অভাব থাকে। অভাব না থাকলে কাজের প্রতি সে পূর্ণ মনোযোগী হয় না। এজন্য মানুষের অভাব প্রথমে থাকতে হবে, তার উপর তাড়না কাজ করবে। লক্ষ্য, অর্থাৎ তাড়না থেকে ব্যক্তি বা কর্মী লক্ষ্য বিমুখী আচরণে উদ্বুদ্ধ হন। যে তাড়না না থাকে তাহলে ওই কাজ করতে, ওইটা পাওয়ার জন্য সে প্রাণপণ চেষ্টা করবে না। এজন্য তাড়না থেকেই ব্যক্তি বা কর্মী লক্ষ্য বিমুখী আচরণে উদ্বুদ্ধ হবেন। এই পর্যায়ে কোনো নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করে কর্মীর আচরণ নির্ধারিত হবে, পরিচালিত হবে ও নিয়ন্ত্রিত হয়। যেমন ক্ষুধার্ত ব্যক্তি খাবার রান্না বা কিনে ক্ষুধা মেটানোর চেষ্টা করবেন। অর্থাৎ তার যে অভাব এটা কিভাবে পূরণ করবে সে এটার জন্য প্রাণপণ চেষ্টা করবে, লক্ষ্য বিমুখী আচরণ করবে। অর্থাৎ সে ক্ষুধার্ত ব্যক্তি, প্রথম উদাহরণ যেহেতু এটা দিয়ে শেষ করব যে ক্ষুধার্ত ব্যক্তি খাবার রান্না বা কিনে ক্ষুধা মেটানোর চেষ্টা করবেন। কারণ ক্ষুধার্ত ব্যক্তি কি করবে? সে তার ক্ষুধা নিবারণের জন্য খাবার রান্না করবে, নয়তো কিনে আনবে। উদ্দীপক প্রাপ্তি, অর্থাৎ আমার যখন লক্ষ্যবিমুখিতার পরেই উদ্দীপক প্রাপ্তি আসে। পেশনার ক্ষেত্রে প্রভাব সৃষ্টিকারী উপাদান হলো উদ্দীপক। পেশনার ক্ষেত্রে প্রভাব সৃষ্টিকারী উপাদান হলো উদ্দীপক। পেশনা প্রক্রিয়ার এ পর্যায়ে কর্মী সুনির্দিষ্ট কর্মপ্রচেষ্টার মাধ্যমে অভাব পূরণে সক্ষম হন। কর্মী সুনির্দিষ্ট কর্মপ্রচেষ্টা, এর মানে তার যেই লক্ষ্য বা উদ্দেশ্য আছে, শিক্ষার্থীরা ওই লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য সুনির্দিষ্ট কর্মপ্রচেষ্টা করবেন। অর্থাৎ আমার লক্ষ্য যদি থাকে যে একটা বল ক্রয় করা, বা আমার লক্ষ্য যদি থাকে একটি সাইকেল ক্রয় করা, আমার সাইকেল ক্রয়ের জন্য যেই কর্মপ্রচেষ্টা থাকবে এটাই হচ্ছে ওই লক্ষ্য অভাব পূরণের জন্য উদ্দীপক প্রাপ্তি। এই অভাব পূরণই কর্মীর মূল লক্ষ্য। যেমন খাবার খাওয়ার মাধ্যমে ক্ষুধার্ত ব্যক্তিটি অভাব পূরণে সক্ষম হন। আবার সাইকেল প্রাপ্তির যে অভাব ছিল এটা সাইকেল পাওয়ার মাধ্যমে উদ্দীপক প্রাপ্তিটি সমাপ্ত হয়ে থাকে। এখন আসো সন্তুষ্টি অর্জন। হ্যাঁ, দিন শেষে আমরা সবাই সন্তুষ্ট হতে চাই। আমাদের যদি উদ্দেশ্য অর্জিত হয়, আমাদের যদি কাঙ্ক্ষিত উদ্দীপক পেয়ে থাকি, তাহলে আমরা কি হই? এই ক্ষেত্রে সন্তুষ্ট হই। সন্তুষ্টি অর্জন, অভাব পূরণের মধ্য দিয়ে মূলত সন্তুষ্টি আসে। সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে কর্মীদের চাহিদা পূরণ করতে পারলেই তারা সন্তুষ্টি লাভ করে। আবার বলছি, অভাব পূরণের মধ্য দিয়েই মূলত সন্তুষ্টি আসে। সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে কর্মীদের চাহিদা পূরণ করতে পারলেই
তারা সন্তুষ্টি লাভ করে। যেমন ক্ষুধার্ত ব্যক্তি খাবার খাওয়ার মাধ্যমে সন্তুষ্টি অনুভব করবে। দেখো এই ব্যক্তি, একটা পিকচার দেওয়া আছে এই জায়গায়, সে যখন তার সন্তুষ্টি অর্জিত হয়েছে, তার স্টেমিনি দেখো, শক্তি দেখো, তার কাজের প্রতি স্পৃহা দেখো, এবং সে যে সন্তুষ্টি, এই চিত্র থেকে তা অনুমান করা যায়। এখন আসো আমরা যে আলোচ্য সূচি দিয়েছিলাম, দ্বিতীয় এই সূচি অনুসারে কর্মীদের পেশনাদানের কৌশলগুলো জানব, যে আমরা কোন বা কিভাবে আমরা কর্মীদেরকে পেশনা দিতে পারি, কোন পদ্ধতিতে আমরা কর্মীদেরকে পেশনা দিব, এবং পেশনাদানের উপায়গুলো কি কি নিয়ামকের উপর ভিত্তি করে আমরা শিক্ষার্থী এই যে অন্যদেরকে কর্মীদেরকে পেশনা দেব। তো আসো, ইতিবাচক পেশনা। আসলে পেশনা হচ্ছে দুই ধরনের, ইতিবাচক পেশনা, নেতিবাচক পেশনা। তো ইতিবাচক পেশনা কি? উৎসাহ উদ্দীপনা দেওয়ার মাধ্যমে কর্মীদেরকে কাজে উদ্বুদ্ধ করাই ইতিবাচক পেশনা। আবার বলছি, উৎসাহ উদ্দীপনা দেওয়ার মাধ্যমে কর্মীদের কাজে উদ্বুদ্ধ করাই ইতিবাচক পেশনা। ইতিবাচক পেশনা দুই ধরনের হয়। ইতিবাচক পেশনা কয় ধরনের? দুই ধরনের হয়, আর্থিক উপায়, অনার্থিক উপায়। অর্থাৎ সব পেশনাই যে অর্থ দিয়েই করতে হবে তা না, অনার্থিক উপায়ও হতে পারে। যেমন তোমার ন্যায্য বেতন দেওয়া, এটা আর্থিক পেশনা। তোমার সাথে ভালোভাবে খুশি মুখে, হাস্য উজ্জ্বল মুখে কথা বলা, এটাও পেশনা তোমার জন্য, এটা হচ্ছে অনার্থিক উপায়ের পেশনা। আসো আমরা আর্থিক উপায়ের ও অনার্থিক উপায়ের পেশনাগুলো আলোচনা করি। দেখো, আর্থিক উপায় ও অনার্থিক উপায়ের পেশনার কিছু ছবি এই জায়গায় দিয়েছি, চিত্র। যে দেখো, বাড়ি, যদি একজনের প্রাপ্তি থাকে যে সুন্দর একটা বাড়ি করব, এই বাড়ি দেওয়ার মাধ্যমে তার আর্থিক পেশনা দেওয়া হয়। যদি গাড়ি প্রাপ্তির ইচ্ছা জাগে, তাহলে এই গাড়ি পাওয়ার মাধ্যমে তার পেশনা দেওয়া যায়। যদি অর্থ প্রাপ্তির ইচ্ছা জাগে, বা অর্থ প্রাপ্তির ইচ্ছা থাকে বা তাড়না থাকে, অভাব থাকে, ওই অর্থ প্রদানের মাধ্যমে তাকে পেশনা দেওয়া হবে, ন্যায্য বেতন। আর বিভিন্ন সনদ, ক্রেস্ট প্রদানের মাধ্যমে তাকে অনার্থিক পেশনা দেওয়া যায়। সম্মান, স্বীকৃতি, এগুলো প্রদানের মাধ্যমেও তাকে কি দেওয়া যায়? পেশনা দেওয়া যায়, কাজে উদ্বুদ্ধ করা যায়, উৎসাহিত করা যায়, অনুপ্রাণিত করা যায়। হ্যাঁ, নেতিবাচক পেশনা, বরখাস্ত বা ছাঁটাই, এই জিনিসগুলো হচ্ছে নেতিবাচক পেশনা। অর্থাৎ কর্মীদেরকে পেশনা দানের ক্ষেত্রে যে মানসিক চাপ, ভয়ভীতি প্রদর্শন, এগুলো হচ্ছে নেতিবাচক পেশনা। আসো কিছু ছবি দেখি নেতিবাচকের। দেখো এই জায়গায় কর্মীকে নির্বাহী কিভাবে থ্রেট করছে, আর মানে এই থ্রেটের মাধ্যমেও কি ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমেও কর্মীর কাছ থেকে কাজ আদায় করা সম্ভব হয়, কারণ লক্ষ্য এনিহাও অর্জন করতে হবে। দেখো, তাকে মানসিক একটা চাপে আছে, মানসিক একটা যন্ত্রণা আছে। হ্যাঁ, আমার লক্ষ্য অর্জন করতে হবে, কাজ করতে হবে, তা না হলে বস আমার প্রতি খুশি থাকবে না, এবং কাজ নিয়ে সে দুশ্চিন্তায় আছে। দেখো এই জায়গায় তিরস্কারের মধ্যে পড়েছে, মানে কাজটি সঠিকভাবে করতে পারেনি। এই ছবিগুলোর মাধ্যমে আমরা নেতিবাচক যে পেশনা প্রদান করা হয়, এই পদ্ধতিগুলো বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা এই ছবিগুলো দেখে অনুধাবন করতে পেরেছ। যদি কর্মক্ষেত্রে তোমাদের এই অবস্থা হয়, যদি তোমরা সফলভাবে কাজ না করতে পারো, তাহলেই হবে। কিন্তু আশা করছি তোমরা তোমাদের শিক্ষার্থীরা তোমাদের যে কাজ, এটা সঠিকভাবেই করছো, তোমাদের বাসায় সঠিকভাবে পড়াশোনা করছো, পরীক্ষার সঠিক প্রস্তুতি নিচ্ছ। আর যদি তা না হয়, তোমাদের দেখবা এই লক্ষ্য অর্জনের পথে বাধা হিসেবে তোমাদের অভিভাবক, শিক্ষক, সমাজ তোমাদেরকে এই নেতিবাচক উপাদানগুলোর প্রেক্ষাপটে সম্মুখীন হতে হবে। তোমরা ওই পর্যায়ে যাতে না যাও, এজন্যই আমাদের এই অনন্য আয়োজন, অনলাইন ক্লাস, লাইভ ক্লাস। আর এই ক্লাসে তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে আশা করছি, কারণ এই ক্লাসের শেষে তোমাদের জন্য দুটি উদ্দীপক দেওয়া থাকবে, আর উদ্দীপকগুলোর উত্তর তোমরা কমেন্টে দিয়ে দিবে আমাদেরকে। এখন আসো ইতিবাচক পেশনাদানের পদ্ধতিগুলো। ন্যায্য পারিশ্রমিক বিনিময়ের সবচেয়ে সহজ ও উত্তম একটি মাধ্যম হলো অর্থ। অর্থাৎ এটাকে তরল সম্পদ বলা হয়, সবচেয়ে তরল সম্পদ। এটি কর্মীদের দ্রুত কাজ করতে সাহায্য করে।
তাই কর্মীদের পরিশ্রমের বিনিময়ে উপযুক্ত পারিশ্রমিক ও বেতন দিতে হবে। এটা হচ্ছে ইতিবাচক পেশনার একটি পয়েন্ট। তারপর দেখো বোনাস। বিভিন্ন উপলক্ষে বেতন ভাতার অতিরিক্ত যে অর্থ কর্মীদের দেওয়া হয়, বোনাসটা কি? বেতন ভাতা, বিভিন্ন ভাতার বাহিরে যে কর্মীদেরকে যে অতিরিক্ত অর্থ দেওয়া হবে তাই হচ্ছে বোনাস। মুনাফার অংশ। কোনো কোনো প্রতিষ্ঠানে অর্জিত মুনাফার একটি নির্দিষ্ট অংশ কর্মীদের দিয়ে থাকে। এর ফলে কর্মীরা প্রতিষ্ঠানকে নিজের বলে মনে করে এবং বেশি মুনাফা অর্জনের জন্য সচেষ্ট হয়। অর্থাৎ আমরা জানি যে কর্মীরা যদি জানে যে এই প্রতিষ্ঠানের সফলতা অর্জন হলে আমরাও এর নির্দিষ্ট অংশীদার হব মুনাফার, তখন কর্মীরা নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে ওই কাজটি করার চেষ্টা করে, কারণ তারা জানে যে মুনাফার একটা নির্দিষ্ট অংশ তারাও পাবে, এজন্য মন প্রাণ দিয়ে ওই কাজটি করতে চায়। তারপরের পয়েন্টটি দেখো শিক্ষার্থীরা, বেতন সহ ছুটি। বেতন সহ ছুটি কর্মীদের কাজ করার আগ্রহ আরও বাড়িয়ে দেয়। প্রশিক্ষণ, উচ্চশিক্ষা, মারাত্মক অসুস্থতা প্রভৃতি কারণে কর্মীদের অনেক সময় দীর্ঘমেয়াদী ছুটির প্রয়োজন হতে পারে। বেতন সহকারে ছুটি দেওয়া হলে তারা কাজের প্রতি আরও বেশি আন্তরিকতা দেখিয়ে থাকে। হ্যাঁ, যে কোনো সময় তোমার প্রতিকূল পরিস্থিতি তৈরি হতে পারে। এই পরিস্থিতিতে যদি তোমার প্রতিষ্ঠান তোমার প্রতি সদয় হয় এবং বেতন সহ তোমাকে ছুটি দেয়, তাহলে তুমি ওই কাজের প্রতি বেশি আন্তরিক হবে, এটাই স্বাভাবিক শিক্ষার্থীরা। আবাসন সুবিধা। কেনা চায় একটি বাড়ি, কেনা চায় একটি গাড়ি, স্বপ্ন থাকে শিশুকাল থেকেই। হ্যাঁ, আবাসন সুবিধা। পেশনাদানের জন্য কর্মীদের প্রতিষ্ঠানের কাছাকাছি বিনামূল্যে আবাসন সুবিধা দেওয়া হয়ে থাকে। এটা ইতিবাচক একটি পেশনা। অর্থাৎ আমাদের যে জায়গায় কর্মস্থলে এর কাছাকাছি যদি আমার আবাসন সুবিধা থাকে, তখন আমার মনটা কাজে আরও বেশি স্থির হবে, আমি কাজটি আরও সুন্দরভাবে করতে পারবো। পরিবার নিয়ে আমাদের আলাদা কোনো হেডেক থাকবে না, কোনো মাথা ব্যথা থাকবে না, কোনো দুশ্চিন্তা থাকবে না। এখন আসো যাতায়াত। যাতায়াত ভাতা। পেশনাদানের জন্য অনেক সময় যাতায়াত ভাতা নগদে দেওয়া বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কর্মীদের বিনামূল্যে পরিবহন ও যাতায়াত সুবিধা দেওয়া হয়। এটা হচ্ছে ইতিবাচক একটি পেশনা। হ্যাঁ, তোমরা গাড়ি দেখে অনেকেই লোভ করছো, এর জন্য কিন্তু ভালোভাবে পড়াশোনা করতে হবে, লক্ষ্যস্থানে পৌঁছাতে হবে, তাহলেই তোমরা এই ধরনের যাতায়াত সুবিধা পেয়ে থাকবে। পুরস্কার। দক্ষ ও কর্মঠ কর্মীদের জন্য তাদের কাজের স্বীকৃতি স্বরূপ আর্থিক পুরস্কারের ব্যবস্থা রাখা উচিত। এতে কর্মীদের কাজের প্রতি আন্তরিকতা বাড়ে। অর্থাৎ আমি যদি জানি আমি এই কাজটি সফলভাবে করলে নির্বাহীরা আমার প্রতি সুবিচার করবে, পুরস্কার প্রদান করবে, আমি অন্যদের থেকে অনন্য হতে পারবো, একটু বেশি ভালো অবস্থানে যেতে পারবো, তখন মানুষ কি করবে? সর্বোচ্চ চেষ্টা দিয়ে ওই কাজটি করার চেষ্টা করবে। পদোন্নতি। দেখো, পদোন্নতি পত্র পেয়ে কি অবস্থা, খুশি। কর্মীদের পদোন্নতি দেওয়া হলে তাদের দীর্ঘদিন একই কাজ বারবার করার ক্লান্তি দূর হয়। পদোন্নতির মাধ্যমে তাদের দায়িত্ব ও মর্যাদা বাড়ার সাথে সাথে আয়ও বাড়ে। অর্থাৎ পদোন্নতি তোমার যেমন সম্মান মর্যাদা বৃদ্ধি করবে, সাথে সাথে তোমার আয়ও বাড়াবে। অন্যান্য আর্থিক পেশনাগুলো এ জায়গায় দিচ্ছি। দেখো, শিক্ষার ব্যবস্থা। আমরা যে কর্মী হিসাবে যেখানে কাজ করছি, আমাদের ছেলে মেয়েদের যদি শিক্ষার ব্যবস্থা থাকে, এটা পেশনাদানের একটি ইতিবাচক পেশনা, যে শিক্ষার ব্যবস্থা যদি ওই প্রতিষ্ঠান করে দেয়, তাহলে আমরা বেশি স্বতঃস্ফূর্তভাবে কাজ করব। আর্থিক নিরাপত্তা। অর্থাৎ প্রতিষ্ঠানে যখন আমরা কাজ করি, আমরা সবসময় সুস্থ থাকব, এটা বলা দুরূহ ব্যাপার। মাঝে মাঝে অসুস্থ হতে পারি বা বিভিন্ন অসুবিধায় পড়তে পারি। তখন যদি আমাদের আর্থিক নিরাপত্তার ব্যবস্থা প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়, অর্থাৎ পেনশন, গ্র্যাচুইটি ফান্ড, এগুলোর ব্যবস্থা থাকে, তাহলে আমাদের কাজ করতে আরও স্বতঃস্ফূর্ততা থাকবে। এটা ইতিবাচক পেশনার একটি দিক। বিপদে সাহায্য। হ্যাঁ, যে কোনো সময় যে কোনো ধরনের বিপদ হয়, প্রতিষ্ঠান ওই সময় যদি আমার পাশে দাঁড়ায়, আমাকে আর্থিক সাহায্য দেয়, তাহলে আমার পেশনাদানের এটা একটি ইতিবাচক উপাদান হবে। এটা আমার জন্য অবশ্যই উৎসাহমূলক হবে। ভ্রমণের সুযোগ। হ্যাঁ,
অর্থাৎ আমরা কাজ করতে করতে হাঁপিয়ে উঠি, তখন আমাদের দরকার মনোজগতের যে উন্মেষ ঘটা, মনোজগতের যেই আনন্দ নিয়ে আসা, এটা ভ্রমণের মাধ্যমে সম্ভব। আর প্রতিষ্ঠান থেকে যদি তা দেওয়া হয় তাহলে আমরা প্রতিষ্ঠানের প্রতি আরও নিবেদিত হই, এবং এই ভ্রমণের মাধ্যমে আমরা যেমন প্রতিষ্ঠানের অন্যান্য শ্রমিক মালিক এদের মধ্যে সুসম্পর্ক তৈরি হয়, ফলে লক্ষ্য অর্জনও সহজ হয়ে যায়। বেতন বৃদ্ধি, হ্যাঁ, আমরা কাজ করার সুবিধার্থে সবসময় চাই যে বেতনে আছি দিন মাস বছর পরে আরেকটু বেতন বাড়ুক, বৃদ্ধি পাক। এভাবেই যখন বেতন বৃদ্ধির একটি সুযোগ থাকে তখন প্রতিষ্ঠান কর্মীদের এটা একটি ইতিবাচক পেশনাদানের পদ্ধতি হয়। এখন দেখো অনার্থিক উপায়। আমি বলেছিলাম যে সব সময় আর্থিক উপায়ে পেশনা দিয়েই যে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করতে হবে তা না, আর্থিক উপায়ে থাকবে, সাথে সাথে অনার্থিক উপায়েও পেশনা দেওয়া যায়। দেখো সুসম্পর্ক প্রতিষ্ঠা, দেখো তাদের মধ্যে একটি সম্পর্ক বিল্ড আপ করেছে, এর জন্য কোনো অর্থের প্রয়োজন হয় না। এই জায়গায় দেখো তাদের মধ্যে ভালো সম্পর্ক, এই যে কর্মপরিবেশ, সুন্দর কর্মপরিবেশ সৃষ্টি হয়েছে, অথবা তাদেরকে যদি কাজে স্বীকৃতি দেওয়া হয় তাহলেও সে অনার্থিকভাবে পেশিত হবে এবং প্রতিষ্ঠানে কাজ করতে চাইবে। অনার্থিক পেশনাগুলোর মধ্যে হচ্ছে অনুকূল কার্য পরিবেশ, অর্থাৎ আমরা যে পরিবেশে কাজ করব এই কাজের পরিবেশটা যদি অনুকূলে থাকে, কর্মীদের কাজ করার মতো অবস্থা থাকে, অর্থাৎ কর্মীরা সবসময় ভয় ভীতি বা বিভিন্ন দুশ্চিন্তায় না থাকে, তাহলে সে সঠিকভাবে কাজটি করতে পারবে, আনন্দ সহকারে সে কাজটি করতে পারবে। তাই অনুকূল পরিবেশ তৈরি করা এটি হচ্ছে পেশনাদানের একটি অনার্থিক উপায়। চাকরির নিরাপত্তা, হ্যাঁ, আমি যদি কাল প্রতিষ্ঠানে গিয়ে দেখি আমার চাকরি নেই, মানে এটা আমাকে যে কোনো সময় চাকরি চলে যেতে পারে, এই ভয় ভীতি সবসময় থাকে, তাহলে আমার চাকরিতে মন দিয়ে দরদ দিয়ে কাজ করতে চাইব না। তখন আমার মনে হবে যে আমার যে কোনো সময়তে চাকরি যেতে পারে। যখন আমি জানবো যে কোনো পরিস্থিতিতেই আমার চাকরি যাবে না, এই পরিস্থিতি, এই মনোবল তৈরি হবে, তখন আমি কি করব, কাজে আরও বেশি অনুপ্রাণিত হব। উত্তম ব্যবহার, হ্যাঁ, অর্থের চেয়ে ব্যবহারের মাধ্যমে অনেক সময় কাজ আদায় করা সহজ হয়ে যায়। যে আমি যদি আমার সহকর্মীদের সাথে, আমি যদি আমার অধস্তন কর্মীদের সাথে উত্তম ব্যবহার করি, হাসি মুখে কথা বলি, হাসি মুখে কথা বলা একটি ভালো কাজ, তার সাথে সাথে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য একটি বুনিয়াদ হতে পারে, একটি কৌশল হতে পারে যে আমি উত্তম ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানের সহকর্মীদের সাথে চলব। এটা প্রতিষ্ঠানের অনার্থিক একটি পেশনা, এর মাধ্যমে কর্মীরা কাজে উদ্দীপ্ত হয়, পেশিত হয়। মত প্রকাশের স্বাধীনতা, অর্থাৎ মতামত প্রকাশের স্বাধীনতা না থাকলে কর্মীরা হাঁপিয়ে ওঠে। এজন্য তারা চায় যে তারা যদি যে কোনো বিষয়ে মত প্রকাশ করতে পারে তাহলে তারা কাজে আরও বেশি অনুপ্রাণিত হয়, যে না, বসেরা আমার পরামর্শ গ্রহণ করেছে, আমার মতামতকে মূল্যায়ন করেছে। ব্যক্তিগত ক্ষমতা প্রদান, অর্থাৎ আমরা যেখানেই কর্মরত থাকব, অর্থাৎ যে কাজেই থাকবো, ওই কাজের প্রতি যদি আমাদের ক্ষমতা দেওয়া হয়, কর্তৃত্ব দেওয়ার সাথে সাথে, দায়িত্ব দেওয়ার সাথে সাথে কর্তৃত্ব দেওয়া হয়, তাহলে আমরা কি করব, কাজে বেশি অনুপ্রাণিত হব, যে আমি এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারি। তখন প্রতিষ্ঠানের প্রতি আমার ইতিবাচক মনোভাব পোষণ হবে। সৌহার্দ্যমূলক সম্পর্ক, অর্থাৎ প্রতিষ্ঠানে প্রত্যেকটি কর্মীর মধ্যে, প্রত্যেকের সাথে প্রত্যেকের যদি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকে, ভালো সম্পর্ক থাকে, ভালোবাসার সম্পর্ক থাকে, তাদের মধ্যে বন্ধুত্বমূলক সম্পর্ক থাকে, তাহলে কাজটা, আমার লক্ষ্যটা অর্জন করা সহজ হয়, এবং এটা হচ্ছে অনার্থিক একটি পেশনা। বিনোদন ও বিশ্রামের সুযোগ, বিনোদন বা বিশ্রামের সুযোগ অনার্থিক পেশনার একটি অংশ, অর্থাৎ প্রাতিষ্ঠানিক সুনামও প্রতিষ্ঠানের জন্য অনার্থিক একটি পেশনা। প্রশিক্ষণের সুযোগ অনার্থিক একটি পেশনা। শুষ্ক পদোন্নতি, অর্থাৎ তোমাকে দায়িত্ব দেওয়া হবে কিন্তু তার সাথে সাথে কি থাকবে না, তোমার আর্থিক কোনো সুবিধা বৃদ্ধি পাবে না, এটার নাম হচ্ছে শুষ্ক পদোন্নতি। প্রতিযোগিতা
একটি পরিবেশ তৈরি করবে, স্বীকৃতি ও প্রশংসার মাধ্যমে অনৈতিক পেশনা দেওয়া যায়, গণতান্ত্রিক ব্যবস্থাপনার মাধ্যমে অনৈতিক পেশনা দেওয়া যায়, দায়িত্ব প্রদান করার মাধ্যমে অনৈতিক পেশনা দেওয়া যায়। এখন আসো শিক্ষার্থীরা, মাসলুর চাহিদা সোপান তথ্যটি আলোচনা করব। দেখো এই ব্যক্তিকে তোমরা ব্যবসা শিক্ষার শিক্ষার্থী হিসেবে সবাই চিনো। তার জন্ম 1908, মৃত্যুবরণ করেন 1970 সালে। তার চাহিদা সোপান তথ্যটি দেখো: জৈবিক প্রয়োজন, নিরাপত্তার প্রয়োজন, সামাজিক প্রয়োজন, আত্মতৃপ্তির প্রয়োজন, আত্মপ্রতিষ্ঠার প্রয়োজন। প্রথম এই দুটো হচ্ছে নিম্ন পর্যায়ের, আর উপরের তিনটা হচ্ছে উচ্চ শ্রেণীর জন্য। জৈবিক চাহিদা, ন্যূনতম বাঁচার প্রয়োজনকে জৈবিক চাহিদা বলে শিক্ষার্থীরা। অন্ন, বস্ত্র, বাসস্থান এগুলো হচ্ছে মানুষের জৈবিক চাহিদা। নিরাপত্তার চাহিদা, জৈবিক চাহিদা পূরণের পরই সবচেয়ে বেশি প্রয়োজন অনুভব করে নিরাপত্তার চাহিদার। ভয়হীন, ঝুঁকিমুক্ত ও নিরাপদে বাঁচার চাহিদাকেই নিরাপত্তার চাহিদা বলা হয়। দেখো নিরাপত্তার চাহিদা কতজন আছে, অর্থাৎ আমি যখন ওই পর্যায়ে যাব তখন আমি নিরাপত্তা অবস্থায় পড়ব, তখন আমি নিরাপত্তা চাইব। এখন আসলে সামাজিক চাহিদা, সমাজের একজন গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে অন্যদের সাথে মিলেমিশে চলার চাহিদাকেই সামাজিক চাহিদা বলা। অর্থাৎ দেখো এই জায়গায় সবার সাথে মিলেমিশে চলার যে চাহিদা, এটা হচ্ছে সামাজিক চাহিদা। আত্মতৃপ্তির চাহিদা, আত্মতৃপ্তির চাহিদা বলতে সমাজে অন্যদের থেকে নিজেকে একটু উচ্চতায় বা উপরে ওঠার আগ্রহকে আত্মতৃপ্তির চাহিদা বলে। এরূপ চাহিদা নাম, যশ, সুনাম, খ্যাতি ইত্যাদির সাথে সম্পর্কিত। দেখো আকিস কোম্পানি এর অল্প মূলধন নিয়ে আজকে দেখো কোটি কোটি টাকার মালিক, এবং তার নাম, যশ সবই আছে, সে আত্মতৃপ্তির চাহিদা অবস্থায় আছে। আত্মপ্রতিষ্ঠার চাহিদা, উপরোক্ত চাহিদা পূরণ হলে যে চাহিদা মানুষকে আকর্ষিত করে তা হলো আত্মপ্রতিষ্ঠার চাহিদা। এই চাহিদার মাধ্যমে মরার পরও অমর হতে চায় মানুষ, মানে আমি মরে যাব তারপরও যেন আমাকে পৃথিবী স্মরণ রাখে। দেখো এমনই একজন বাংলাদেশের, শুধু বাংলাদেশ বলবো কেমনে, বিশ্বের সফল ব্যবসায়ী উদ্যোক্তাদের মধ্যে একজন জহুরুল ইসলাম। সে কিন্তু মারা যাওয়ার পরও এখনও তার বিভিন্ন কীর্তি রয়েছে। সে সমাজে বিভিন্ন স্তরে রাস্তাঘাট, পুল, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির এগুলোতে বিভিন্ন সহযোগিতা করেছে। হ্যাঁ, আমরা যদি এই আলোচনাটা দ্রুত শেষ করেছি, আশা করছি তোমরা এগুলো বারবার রিপিট দেখে নিবে, তখন তোমাদের বুঝতে সুবিধা হবে। এই আলোচনার উপর ভিত্তি করে আমি দুটো উদ্দীপক দিব। এই উদ্দীপকের উত্তর যদি তোমরা করতে পারো, আর তোমাদের জন্য আকর্ষণীয় উপহার আছে। তোমরা প্রতিষ্ঠান যখন স্বাভাবিক হবে আমার কাছ থেকে চেয়ে নিয়ে যাবে। আর যারা দেখছেন তারা যদি আমাদের শিক্ষার্থীর বাইরে কেউ হয়ে থাকেন, সেও যদি যোগাযোগ করেন, আমি ইনশাল্লাহ এই আকর্ষণীয় পুরস্কারটা দেব। উদ্দীপক 1, জাহিদ সাহেবের 2019 সালের জুন মাসে পদোন্নতি হয়েছে, দায়িত্ব বেড়েছে কিন্তু বেতন বাড়েনি। প্রশ্ন, জাহিদ সাহেব কোন ধরনের পেশনা পেয়েছেন বর্ণনা করো। দ্বিতীয় উদ্দীপক, জনাব সুজন বিভিন্ন কাজে সমাজে সাহায্য করেন, তার স্বপ্ন তিনি মারা গেলেও যেন পৃথিবী তাকে মনে রাখে। জনাব সুজন মাসলুর চাহিদা সোপান তথ্যের কোন স্তরে আছেন বিশ্লেষণ করো। আজকে এই পর্যন্তই আমার ক্লাস। আশা করছি তোমরা ক্লাসটা ঠিকভাবে বুঝতে পেরেছ। আমি তোমাদের কাছে দোয়া চেয়ে পরবর্তী কোনো এক ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। তোমাদের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবে।